আজকের নিবেদন শুধুমাত্র বিনোদনের জন্য। এই নিবেদনের সাথে কোনো ধরনের অর্থ প্রাপ্তির যোগসূত্র নেই। Dedication to Mystic Magazine, our live studio cafe with thrilling stories of Bengali and world literature. আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন সত্যজিৎ রায়ের একটি ছোট্ট গল্প, গগন চৌধুরী স্টুডিও। সত্যজিৎ রায়ের জন্ম 2রা মে 1921 সালে কলকাতায়। একাধারে তিনি ছিলেন চলচ্চিত্র নির্মাতা। 37টি পূর্ণ দৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। অন্যদিকে সৃষ্টি করেন কল্পবিজ্ঞানে তার নির্মিত জনপ্রিয় কাল্পনিক চরিত্র প্রফেসর শঙ্কু, ফেলুদা ও তারিণী খুড়ো, যা আজও আমাদের অত্যন্ত প্রিয়। 1992 সালে মৃত্যুর কিছুদিন পূর্বে একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স তাকে আজীবন সম্মাননা স্বরূপ একাডেমি সম্মানসূচক পুরস্কার প্রদান করে। গল্পের প্রধান চরিত্রে গল্পের কথক সুধীন ও গগন চৌধুরী। শুরু হচ্ছে গগন চৌধুরীর স্টুডিও। একটা ফ্ল্যাট দিনের বেলা দেখে পছন্দ হলেও সেখানে গিয়ে থাকা না অবধি তার সুবিধা অসুবিধাগুলো ঠিক বোঝা যায় না। সুধীন সরকার এইটাই উপলব্ধি করল ভবানীপুরের এই ফ্ল্যাটে বসবাস আরম্ভ করে। এই একটা ব্যাপারে ভাগ্যলক্ষ্মী একটু শুকনো হাসলেন। না হলে তিনি যে সুধীনের প্রতি সবিশেষ প্রসন্না তার নজিরের অভাব নেই। যেমন তার পদোন্নতির ব্যাপারটাই ধরা যাক। সে এখন অফিসের একটি ডিপার্টমেন্টের হেড। ঠিক এত তাড়াতাড়ি মাথায় পৌঁছানোর কথা নয়, হাজার হোক তার বয়সটা তো বেশি নয়। এই আষাঢ়ে 31-এ পড়েছে সে। ডিপার্টমেন্টের কাঁধ অব্দি এমনিতেই উঠেছিল সুধীন। মাথায় ছিল নগেন্দ্র কাপুর, যার বয়স 40, যিনি দীর্ঘাঙ্গ, সুপুরুষ, কর্মক্ষম, যিনি ছাই রঙের সাফারি স্যুট পরে অফিসে ঢুকলে সকলের দৃষ্টি চলে যায় তাঁর দিকে। সেই নগেন্দ্র কাপুর যে অকস্মাৎ টালিগঞ্জের গল্ফের মাঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ হয়ে যাবেন, সে কি কেউ স্বপ্নেও ভেবেছিল? এই মৃত্যুর পরেই সুধীন দেখল প্রায় প্রাকৃতিক নিয়মের মতোই সে কাপুরের জায়গা অধিকার করে বসেছে। এটা অবশ্যই শুধু কপাল জোড়ে নয়, সুধীন এই পদের উপযুক্ত নয় এই অপবাদ তাকে কেউ দেবে না। তারপরে এই ফ্ল্যাট। সুধীনের বাপ মা তাকে সংসারী করার জন্য উঠে পড়ে লেগেছে। সময়টাও ভালো। কাজেই সুধীনকে বাধ্য হয়ে সে অবস্থার জন্য প্রস্তুত হতে হয়েছে। আগে পার্ক সার্কাসের যে ফ্ল্যাটটা ছিল, তার পায়রার খোপের মতো দুখানা ঘরে সংসার করা চলে না। তাছাড়া কাছেই ছিল একটা বিয়ে শাদিতে ভাড়া দেওয়া বাড়ি। অষ্টপ্রহর গ্রামোফোন রেকর্ডে সানাইয়ে বিকৃত বাঁশ ফাটা সুরে সুধীনের প্রাণ অতিষ্ঠ হয়ে এসেছিল। দালালের কাছ থেকে খবর পেয়ে সুধীন প্রথম যে ফ্ল্যাটটা দেখতে গেল, সেটাই ভবানীপুরের এই ফ্ল্যাট। দোতলার ফ্ল্যাট, 3খানা বেশ বড় বড় ঘর, 2টো বাথরুম, দক্ষিণে বারান্দা, মেঝের মোজায়েক, জানলার গ্রিল, ফ্ল্যাটের প্ল্যান, সবকিছুতেই সুপরিকল্পনা ও সুরুচির ছাপ। ভাড়া 800। সর্বোপরি বাড়িওয়ালার সঙ্গে কথা বলে তাকে মোটামুটি সজ্জন ব্যক্তি হিসাবেই মনে হয়। সুদিনে আর দ্বিতীয় কোনো ফ্ল্যাট দেখতেও হয়নি। 2 সপ্তাহ হলো সে এসেছে এই ফ্ল্যাটে। প্রথম কদিন অত খেয়াল করেনি। তারপর একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখল তার চোখে বাইরে থেকে বিজলি আলো এসে পড়েছে। বেশ উজ্জ্বল আলো। এত রাত্রে আলো আসে কোত্থেকে?
সুদিন বিছানা ছেড়ে বাইরে বারান্দায় গিয়ে দাঁড়ান। সারা পাড়া অন্ধকার, কেবল একটি আলো জ্বলছে রাস্তার উল্টো দিকের প্রাচীন অট্টালিকার 3 তলার একটি ঘরে। খোলা জানলার পর্দার উপর দিয়ে শটান এসে বারান্দা পেরিয়ে ঢুকেছে সুধীনের ঘরে। শুধু ঘরে নয়, একেবারে সুধীনের বিছানায়। বালিশ উল্টো দিকে ঘুরিয়ে শুলেও সে আলো পড়বে সুধীনের মুখে। তো বড় জ্বালাতন। ঘর অন্ধকার না হলে মানুষ ঘুমোয় কি করে? অন্তত সুধীন সেটা পারে না। এটা কি রোজই হবে নাকি? আরো 1 সপ্তাহ দেখার পর সুধীন বুঝল এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই। 12টার কিছু আগে থেকেই আলোটা জ্বলে এবং জ্বলে থাকে ভোর অবধি। অথচ নিজের ঘরে দক্ষিণের জানলা বন্ধ করে শোয়ায় সুধীনের ঘোর আপত্তি। কার না হয়? কলকাতায় ওই একটি জিনিসের অনেক দাম, দক্ষিণের জানলা। বিশেষ করে তার সামনে যদি অন্য কোনো বাড়ি না থাকে। সেটাও এই ফ্ল্যাটের একটা লোভনীয় দিক। জানলার সামনে রাস্তার ওপরে হলো ওই পুরনো বনেদি বাড়িটার সংলগ্ন বাগান, যেখানে অদূর ভবিষ্যতে নতুন দালান ওঠার কোনো সম্ভাবনা নেই। বাড়িটা কোনো এককালীন জমিদারের, সেটা বোঝাই যায়। সংস্কার হয়নি বহুদিন, লোকজনও বিশেষ থাকে বলে মনে হয় না, ওই 3 তলার ঘরে ছাড়া। কোনো অজ্ঞাত কারণে এই ঘরের বাসিন্দা সারা রাত বাতি জ্বালিয়ে রাখেন। 1 তলা ফ্ল্যাটে ফ্যামিলি নিয়ে থাকেন সোমেশ্বর নাগ। সুদিনের মাস 4 আগে ইনি এসেছেন এই ফ্ল্যাটে। বছর 55 বয়স। বেঙ্গল ক্লাবের মেম্বার। সন্ধ্যাটা তিনি ক্লাবেই কাটান। এক শনিবার বিকেলে বাড়ির গেটে তার সঙ্গে দেখা হওয়ায় সুদিন তার সঙ্গে কিঞ্চিত বাক্যালাপের লোভ সামলাতে পারল না। আমাদের ওই উল্টো দিকের বাড়িটা কাদের বলুন তো? চৌধুরী। কেন, কি ব্যাপার? না মানে বাড়িতে তো বিশেষ কেউ থাকে বলে মনে হয় না, অথচ 3 তলার একটা ঘরে সারা রাত বাতি জ্বলে। সেটা লক্ষ্য করেছেন? আপনাদের ঘরে আলো আসে না? সেটা তো সম্ভব নয়। ওদের ছাদের পাঁচিলটা সামনে পড়ে তো, আমরা তো ঘরটাই দেখতে পাই না। খুব বেঁচে গেছেন। আমার তো রাত্রে ঘুমই হয় না ওই আলোর জন্য। ভেরি স্ট্রেঞ্জ। শুনেছি তো ওই অত বড় বাড়িতে একটা কি 2টি মাত্র প্রাণী থাকে। মালিক হলেন গগন চৌধুরী। তাকে বড় একটা দেখা টাকা যায় না। আমি তো এসে অবধি দেখিনি, তবে আছেন বলে জানি। বয়স হয়েছে বোধহয়। শুনেছি এককালে ছবি টবি আঁকতেন। তো আপনি এক কাজ করুন না, ভদ্রলোককে গিয়ে সোজাসুজি বলুন অন্তত নিজের ঘরের জানলাটা তো বন্ধ করে দিতে পারেন না। এতটুকু কনসিডারেশন হবে না প্রতিবেশীর জন্য? এই কাজটা অবশ্যই করা যায়, যদিও সহজ নয়। অনুরোধ করলেও সেটা গ্রাহ্য হবে এমন কোনো গ্যারান্টি নেই। রাত্রে কি ঘটনা ঘটে ওই গগন চৌধুরীর ঘরে? সুদিন বুঝতে পারল আলোর জন্য ব্যাঘাতের প্রশ্নটা বড় ঠিকই, কিন্তু এই প্রাচীন অট্টালিকার ওই ঘরে কি ঘটছে সেটা জানার আগ্রহ কম নয়। তার বন্ধু মহিম রেসের মাঠে যাতায়াত করে। তার একটি বড় বাইনোকুলার আছে। সেটা দিয়ে দেখলে কি কিছু জানা যাবে? বাইনোকুলারের দরকার এই জন্যই যে ঘরটা নেহাত কাছে নয়। চৌধুরীদের বাড়িটা ঠিক রাস্তার উপরে নয়, পাঁচিল পেরিয়ে সামনে বেশ খানিকটা জায়গা আছে, যেটা বাগানেরই অংশ। এই দূরত্বের পরও আরো দূরত্ব আছে, কারণ 3 তলার ঘরটা ছাদের খানিকটা অংশ পেরিয়ে। মহিমের বাইনোকুলারে জানলাটা চলে এলো অনেকখানি কাছে, কিন্তু পর্দার উপর দিয়ে দেয়ালের খানিকটা অংশ ছাড়া বিশেষ কিচ্ছু দেখা গেল না। দেয়ালে টাঙানো তেল রঙে আঁকা 2টি আবক্ষ প্রতিকৃতির খানিক করে অংশ দেখা যাচ্ছে সিলিং এর ওই আলোতে। তাহলে কি শিল্পীর ঘর? এটাই কি ছিল ভদ্রলোকের স্টুডিও? কিন্তু সেখানে কি কোনো মানুষ নেই? হ্যাঁ, আছে। এই মাত্র জানলার পর্দায় ছায়া ফেলে একটা মূর্তি ডান থেকে বাঁ দিকে চলে গেল। ছায়া থেকে মানুষ চেনা গেল না। পর্দায় আলোটা পড়তে তার স্বচ্ছতাও অনেকটা কমে গেছে। প্রায় 15 মিনিট দেখার পর সুদিনে ক্লান্তি এলো। যেটুকু ঘুমের সম্ভাবনা তাও কি সে নষ্ট করবে এই ছেলে মানুষই করে?
বাইনোকুলারটা টেবিলের উপর রেখে সুদিন শুয়ে পড়ল। সে মনে মনে স্থির করে নিয়েছে কি করা দরকার। সোজা গিয়ে গগন চৌধুরীর সঙ্গে দেখা করতে হবে। তাকে বলবে তার ঘরের উত্তর দিকে জানালাটা বন্ধ রাখতে। এতে কাজ হলে হবে, না হলে সুদিনকে এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হবে। গগন চৌধুরী লোকটা কিরকম সেটা জানা থাকলে ভালো হতো। আসলে প্রতিবেশীর কাছ থেকে অভদ্র অপমানসূচক ব্যবহার হজম করা খুব কঠিন, তা তিনি যতই প্রবীণ হন না কেন। কিন্তু এক্ষেত্রে ঝুঁকিটা নেওয়া ছাড়া গতি নেই। গেটটা খোলা এবং দারোয়ান নেই দেখে সুদিনে একটু অবাক না, কিন্তু প্রথম বাধা এত সহজে অতিক্রম করতে পারায় সেই সঙ্গে একটু নিশ্চিন্তও লাগলো। সে রাত্রেই যাওয়া স্থির করেছে, কারণ ভদ্রলোক দেখতে চাইলে তাকে দেখিয়ে দিতে পারবে আলোটা কিভাবে তার ঘরে পড়ে। ভবানীপুরের ভদ্রপাড়া শীতকালে রাত 11টার মধ্যে নিস্তব্ধ হয়ে গেছে। গতকাল পূর্ণিমা ছিল। চৌধুরী বাড়ির আগাছায় পরিপূর্ণ বাগানের সবকিছুই জ্যোৎস্নার আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। শ্বেত পাথরের নারী মূর্তি ডাইনে ফেলে সুদিন এগিয়ে গেল নোনাধারা গাড়ি বারান্দার দিকে। এখনো 3তলার ঘরে আলো জ্বলেনি। কপাল ভালো হলে গগন চৌধুরীকে হয়তো নিচেই পাওয়া যেতে পারে। সদর দরজায় কড়া নাড়তে কয়েক সেকেন্ডের মধ্যে একটি ভৃত্যস্থানীয় প্রৌঢ় দরজা খুলে প্রশ্ন করল, কাকে চাই? চৌধুরী মশাই, মানে গগন চৌধুরী। তিনি কি শুয়ে পড়েছেন? না। তার সঙ্গে একবার দেখা করা যায় কি? আমার নাম সুধীন সরকার। আমি থাকি ওই সামনের বাড়িতে। একটা বিশেষ কাজে এসেছি আসলে। চাকর ভিতরে গিয়ে আবার মিনিট খানেকের মধ্যেই ফিরে এলো। আপনি আসুন। সব ব্যাপারটি যে সহজে হয়ে যাচ্ছে, তো ভারী আশ্চর্য। ভেতরে ঢুকে ল্যান্ডিং পেরিয়ে একটা বৈঠকখানায় গিয়ে ঢুকলো সুধীন। বসুন। জানলা দিয়ে এক ফালি চাঁদের আলো এসে পড়েছে সোফার উপর। তাই সুধীন সেটা দেখতে পেয়ে এগিয়ে গিয়ে বসল। চাকর বাতি জ্বালিয়ে দিয়ে গেল না কেন? এখন তো পাড়ায় লোডশেডিং নেই। এবারে ঘরের চারদিকে চোখ ঘোরাতে সুধীনের হৃদস্পন্দন হঠাৎ দেখতে দেখতে দ্বিগুণ হয়ে গেল। সে কি ঘরভর্তি লোকের মধ্যে এসে পড়ল নাকি? তাকে ঘিরে কারা চেয়ে রয়েছে তার দিকে? ঘরের প্রায় অন্ধকারে দৃষ্টি আর একটু অভ্যস্ত হতে সুধীন বুঝতে পারল যারা চেয়ে রয়েছে তারা মানুষ নয়, মুখোশ। প্রত্যেকটি চোখের চাহনি যেন তারই দিকে ঘোরানো। এসব মুখোশ যে এদেশের নয় সেটাও বুঝেছে সুধীন। দেখে মনে হয় অধিকাংশই আফ্রিকার, কিছু দক্ষিণ আমেরিকারও হতে পারে। সুধীন এককালে ভালো ছবি আঁকত। বাপের আপত্তি না থাকলে হয়তো সেটাকেই সে পেশা করত। হাতের নানা রকম কাজ সম্বন্ধে তার এখনো যথেষ্ট কৌতূহল আছে। সুধীন মনে মনে নিজের সাহসের তারিফ না করে পারল না। অন্ধকার ঘরে মুখোশ পরিবৃত এই ভৌতিক পরিবেশে অনেকেরই দাঁত কপাটি লেগে যেত। ঘরে যে কখন লোক প্রবেশ করেছে তা সুধীন টের পায়নি। গম্ভীর কণ্ঠস্বরে প্রশ্ন শুনে চমকে পাশ ফিরে সোফায় বসা মানুষটাকে দেখতে পেল। এত রাত্রে? সুধীন হাত দুটোকে প্রায় যন্ত্রের মতো সামনে তুলে নমস্কার করে কথা বলতে গিয়েও পারল না। নিজে অভিজাত পরিবারের সন্তান তাতে কোনো সন্দেহ নেই। পরনে দোরখা শালি তার পরিচয় দিচ্ছে, কিন্তু গায়ের রঙে এমন পাংশুটে রক্তহীন ভাব, চোখের চাহনিতে এমন অস্বাভাবিক তীক্ষ্ণতা সুদিন কখনো দেখেনি। এমন ব্যক্তিকে প্রথম দর্শনে কারোরই মুখ দিয়ে ছট করে কথা বেরোবে না। ভদ্রলোক নিষ্পলক দৃষ্টিতে সুদিনের দিকে চেয়ে আছেন। প্রায় 1 মিনিট লাগলো সুদিনের নিজেকে সামনে নিতে। আমি একটা অভিযোগ জানাতে এসেছি। কিছু মনে করবেন না। আপনি গগন চৌধুরী তো? ভদ্রলোক একবার শুধু মাথাটা নাড়িয়ে জানিয়ে দিলেন তিনিই সেই ব্যক্তি। প্রশস্ত ললাটের 3 দিক দিয়ে সিংহের কেশরের মতো আধ পাকা চুল থেকে মনে হয় বয়স 65-র কম না। সুদিন বলে চলল,
আগে আমার নাম সুধীন্দ্রনাথ সরকার। আমি সামনের বাড়ির ওই দোতলার ফ্ল্যাটে থাকি। আসলে মানে হয়েছে কি, আপনার ওই 3 তলার ঘরের বাতিটা সারা রাত জ্বলে বলে বড্ড অসুবিধা হয়। আলোটা সোজা আমার মুখের ওপর এসে পড়ে। যদি আপনার জানলাটা বন্ধ করে রাখতে পারতেন, নইলে ঘুমের না বড় ব্যাঘাত হয়। সারাদিন আপিস করে রাত্রিরে ঘুমোতে না পারলে। ভদ্রলোক এখনো এক দৃষ্টে চেয়ে আছেন সুধীনের দিকে। এই ঘরে কি কোনো আলোই জ্বলে না? ব্যাপারটাকে আরেকটু পরিষ্কার করা দরকার। আমি যদি জানলা বন্ধ করি তাহলেও আলো আসবে না ঠিকই, কিন্তু মানে দক্ষিণের জানলা তো, তাই। আপনার জানলা বন্ধ করতে হবে না, আগে আমি করব। ও, তাহলে তো কথাই নেই। অনেক ধন্যবাদ। আপনি উঠছেন? সুধীন ওঠার উদ্যোগ করছিল ঠিকই, কিন্তু এই প্রশ্নে একটু অবাক হয়ে আবার বসে পড়ল। মানে রাত হলো তো, আর আপনিও নিশ্চয়ই শুতে যাবেন। আমি রাত্রে ঘুমোই না। ভদ্রলোকের দৃষ্টি সুধীনের দিক থেকে এক চুল নড়েনি। লেখাপড়া করেন বুঝি? সুধীন ধরা গলায় প্রশ্ন করল। এই পরিবেশে গগন চৌধুরীর সান্নিধ্য যে খুব স্বস্তিকর নয় সেটা স্বীকার করতেই হবে। না, তবে ছবি আঁকি। সুধীনের মনে পড়ে গেল, বাইনোকুলার দিয়ে ঘরের দেওয়ালে পেন্টিং দেখে মনে হয়েছিল সেটা চিত্রকরের স্টুডিও হতে পারে। নাগমশাইও বলেছিলেন তিনি এককালে ছবি আঁকতেন। তার মানে ওই ঘরটা আপনার স্টুডিও? ঠিকই ধরেছেন। কিন্তু সে কথা বোধহয় পাড়ার বিশেষ কেউ জানে না, তাই না? আপনার সময় আছে? সময় মানে? তাহলে কতগুলো কথা বলি। অনেক দিনের জমে থাকা কথা, কাউকে বলার সুযোগ হয়নি। পাড়ার লোকে জানে না, কারণ জানার আগ্রহ নেই। একটা লোক সারাটা জীবন শিল্প চর্চা করে গেল, কিন্তু সে সম্বন্ধে কারো কোনো কৌতূহল নেই। এককালে যখন এক্সিবিশন করেছি তখন কেউ কেউ এসে দেখেছে, অল্প বিস্তর সুখ্যাতিও করেছে, কিন্তু যখন হাওয়া বদলাতে শুরু করলো, মানুষের যে ছবি রক্ত মাংসের মানুষ বলে চেনা যায় তার কদর আর যখন রইল না, তখন থেকে আমি গুটিয়ে নিয়েছি। নতুনের ঝান্ডা উড়িয়ে চলতে আমি শিখিনি। মনে মনে দা ভিঞ্চিকে গুরু বলে মেনেছিলাম, এখনো তিনিই আমার গুরু। কিন্তু আপনি কিসের ছবি আঁকেন? মানুষের। মানুষের পোর্ট্রেট। মন থেকে? না, সেটা আমি পারি না, শিখিনি। আমার সামনে কেউ এসে না বসলে আমি ছবি আঁকতে পারি না। এই মাঝরাত্রিরে? আসে, মডেল আসে, সিটিং দেয়, রোজই আসে। সুধীন কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে বসে রইল। কেমন তোর কথাবার্তা বলছেন ভদ্রলোক, এই যে পাগলের প্রলাপের মতো শোনাচ্ছে। বিশ্বাস হচ্ছে না? গগন চৌধুরীর ঠোঁটের কোণে এই প্রথম একটা পরিষ্কার হাসির আভাস দেখা গেল। সুধীন কি বলবে বুঝতে পারল না। আসুন আমার সঙ্গে। সুধীন এই আদেশ অমান্য করতে পারল না। ভদ্রলোকের চোখে এবং কথায় একটা সম্মোহনী শক্তি আছে, সেটা মানতেই হবে। তার নিজেরও যে কৌতূহল হচ্ছে না তা নয়। কেমন ছবি আঁকেন ভদ্রলোক? কারা আসে সিটিং দিতে মাঝরাত্রে? কিভাবে তাদের জোগাড় করা হয়? আশ্চর্য এই যে ল্যান্ডিংয়ে, সিঁড়ির দেয়ালে, বৈঠকখানায় কোথাও একটিও পেন্টিং নেই।
সবই কি তাহলে স্টুডিওতে জড়ো করে রেখেছেন ভদ্রলোক? তিনতলায় উঠে বাঁয়ে ঘুরেই সামনে একটা দরজা। সেই ঘরে সুধীনকে নিয়ে ঢুকে দরজা আবার বন্ধ করে দিয়ে বাঁয়ে দেওয়ালে একটা সুইচ টিপতেই উজ্জ্বল আলোতে ঘরটা ভরে গেল। এটাই যে স্টুডিও সেটা আর বলে দিতে হয় না। আঁকার সব সরঞ্জামই রয়েছে এখানে। ঘরের এক পাশে আলোর ঠিক নিচে ইজেলে একটা সাদা ক্যানভাস কাটানো রয়েছে। তাতে নতুন ছবি শুরু হবে সেটা বোঝাই যাচ্ছে। সরঞ্জামের বাইরে যেটা আছে সেটা হলো দেওয়ালে টাঙানো এবং মেঝেতে ডাঁই করে রাখা পোর্ট্রেট। কমপক্ষে 100 তো হবেই। মেঝেরগুলো এগিয়ে গিয়ে হাতে তুলে না ধরলে বোঝা যাবে না। যেগুলো চোখের সামনে জলজ্যান্ত সে হলো দেওয়ালে টাঙানো পোর্ট্রেটগুলো, অধিকাংশই পুরুষের ছবি। সুধীন তার তৈরি চোখে বুঝে নিল সাবেকি ঢঙে আঁকা পেন্টিংগুলোতে যথেষ্ট মনসিয়ানার পরিচয় আছে। এখানেও সুধীনের মনে হলো যে সে যেন অনেক জ্যান্ত মানুষের ভিড়ে এসে পড়েছে এবং সবাই চেয়ে আছে তারই দিকে। কমপক্ষে 50 জোড়া চোখ। কিন্তু এরা সব কারা? দু একটা মুখ চেনা চেনা মনে হচ্ছে বটে, কিন্তু কেমন লাগছে? প্রশ্ন করলেন গগন চৌধুরী। বাপরে, উঁচু দরের কাজ। স্বীকার করতে বাধ্য হলো সুধীন। অথচ অয়েল পেন্টিং এ পোর্ট্রেট আঁকার রেওয়াজটাই লোপ পেয়ে গেছে। সেখানে আমাদের মতো শিল্পীদের কি দশা হয় ভেবে দেখেছেন? কিন্তু এই ঘরে তো এসে মনে হচ্ছে না যে আপনার কাজের অভাব আছে। কি বলছেন? সে তো এখন, এককালে 15 বছর ধরে সমানে কাগজে বিজ্ঞাপন দিয়ে গেছি, একটি লোকও সাড়া দেয়নি। শেষটায় বাধ্য হয়ে বন্ধ করে দিয়ে। তারপর আবার আঁকা শুরু হলো কি করে? অবস্থার পরিবর্তনের ফলে। সুধীন আর কিচ্ছু বলল না, কারণ তার সমস্ত মন এখন ছবির দিকে। ইতিমধ্যে সে 3 জনকে চিনতে পেরেছে। একজন মাস্টার এখন মারা গেছেন, বিখ্যাত গায়ক অনন্তলাল নিয়োগী। সুধীন আসরে বসে তার গান শুনেছে বছর 8 আগে। দ্বিতীয়জন হলেন অসীমানন্দ স্বামী, এককালে স্বদেশী করে পরে সন্ন্যাসী হয়ে যান। ইনিও মারা গেছেন বছর খানেক হল। কাগজে ছবি বেরিয়েছিল, সুধীনের মনে আছে। তৃতীয় ব্যক্তি হলেন এয়ার ইন্ডিয়ার বাঙালি পাইলট ক্যাপ্টেন চক্রবর্তী। লন্ডন যাওয়ার পথে বোয়িং দুর্ঘটনায় 250 যাত্রী সমেত এঁরও মৃত্যু হয় বছর 3 আগে। সুধীন যে শুধু ছবি থেকেই চিনল একে তা নয়, একবার অফিসের কাজে রোমে যাওয়ার পথে প্লেনের ককপিটে এর সঙ্গে আলাপ হয়েছিল। সুধীন একটা প্রশ্ন না করে পারল না। এরা কি শুধুই পোর্ট্রেট করানোর উদ্দেশ্যে এসেছিলেন? সে ছবি নিজেরা নেননি কখনো? গগন চৌধুরীকে এই প্রথম গলা ছেড়ে হাসতে শুনল সুধীন। না মিস্টার সরকার, পোর্ট্রেট এদের কোনো প্রয়োজন ছিল না। শুধু আমার ব্যক্তিগত সংগ্রহের জন্য আঁকা। আপনি কি বলতে চান? রোজই কেউ না কেউ এসে আপনাকে সিটিং দেন? সেটা আর একটুক্ষণ থাকলেই দেখতে পাবেন। আজও লোক আসবে। সুধীনের মাথা ক্রমেই গলিয়ে যাচ্ছে। কিন্তু এদের সঙ্গে যোগাযোগটা কিভাবে? দাঁড়ান, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমার সিস্টেমটা একটু আলাদা। তাক থেকে একটা বেশ বড় খাতা নামিয়ে সুধীনের দিকে নিয়ে এলেন গগন চৌধুরী। এটা খুলে দেখুন, এতে কি আছে। আলোর তলায় নিয়ে গিয়ে খাতাটা খুলল সুধীন। খাতার পাতার পর পাতায় আঠা দিয়ে সাঁটা রয়েছে খবরের কাগজের পৃষ্ঠা থেকে কাটা মৃত্যু সংবাদ। অনেকগুলো খবরের সঙ্গে ছবিও রয়েছে। সুধীন দেখল যে কিছু কিছু কাটিং এর পাশে পেন্সিল দিয়ে চিকে দেওয়া রয়েছে। পেন্সিলের দাগ হলে বুঝতে হবে তাদের ছবি আঁকা হয়ে গেছে। কিন্তু যোগাযোগটা করেন কি করে সেটা তো। গগন চৌধুরী
সুদিনের হাত থেকে খাতাটা নিয়ে আবার সেটা তাকে রেখে দিলেন। এবারে ঘুরে এগিয়ে এসে বললেন, ওটা সকলে পারে না, আমি পারি। এটা চিঠি বা টেলিফোনের পণ্য নয়। এরা যেখানে আছেন সেখানে তো আর টেলিফোন নেই বা ডাক বিলির ব্যবস্থাও নেই। এদের জন্য অন্য উপায়ের প্রয়োজন হয়। সুদিনের হাত পা ঠান্ডা, গলা শুকিয়ে কাঠ। তাও একটা প্রশ্ন না করলেই নয়। আপনি কি বলতে চান? এইসব লোকের পোর্ট্রেট করা হয়েছে এদের মৃত্যুর পর? মৃত্যুর আগে এদের খবর কি করে পাবো বলুন সুদিন? আমি আর কলকাতার কটা লোককে চিনি। মৃত্যু না হলে তো তারা আর তাদের গণ্ডির বাইরে বেরোতে পারেন না। একমাত্র মৃত ব্যক্তি তো সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ স্বাধীন। তাদের সময়েরও অভাব নেই, ধৈর্যেরও অভাব নেই। ছবি যতক্ষণ না নিখুঁত হচ্ছে ততক্ষণ ঠায় বসে থাকবেন হুইল চেয়ারে। ঢং ঢং ঢং। রাত্রের নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা ঘড়ি বেজে উঠল। সিঁড়ির পাশে যে ঘড়িটা দেখেছিল সুদিন, সেটাই বোধহয়। 12টা। এইবার আসবেন। কে? সুদিনের গলার স্বর অস্বাভাবিক রকম চাপা ও রুক্ষ। তার মাথা ঝিমঝিম করছে। আজকে যিনি বসবেন তিনি ওই ওই তার পায়ের শব্দ। সুদিন শ্রবণ শক্তিটা এখনো হারায়নি, তাই সে স্পষ্ট শুনতে পেল বাইরের নিচ থেকে জুতোর শব্দ। এসে দেখুন। গগন চৌধুরী এগিয়ে গেছেন পাশের একটা জানলার দিকে। আমার কথা বিশ্বাস না হয় এসে দেখুন। এও কি সেই সম্মোহনী শক্তি? যন্ত্রচালিতের মতো এগিয়ে গিয়ে সুধীন গগন চৌধুরীর পাশে দাঁড়িয়ে নিচের দিকে দৃষ্টি দিল। তারপর তার অজান্তে একটা আর্তস্বর বেরিয়ে এলো তার গলা থেকে। চিনি। সেই দৃপ্ত মিলিটারি ভঙ্গি, সেই দীর্ঘ গরম, সেই ছাই রঙের সাফারি স্যুট। ইনি ছিলেন সুধীনের বস, নগেন্দ্র কাপুর। সুধীনের মাথা ঘুরছে। তাল সামলানোর জন্য সেই ইজেলটাকে জাপটে ধরে ফেলল। সিঁড়ি দিয়ে পায়ের আওয়াজ উপরে উঠে আসছে। কাঠের সিঁড়িতে জুতোর ক্রমবর্ধমান শব্দে সমস্ত বাড়ি গমগম করছে। এবার আওয়াজ থামল। শব্দের মধ্যে গগন চৌধুরী মুখ খুললেন আবার। যোগ স্থাপনের কথা জিজ্ঞেস করছিলেন না সুধীন বাবু? ভেরি সিম্পল। এইভাবে হাতছানি দিলেই চলে আসে। সুধীন বিস্ফারিত চোখে দেখল দোরখা শালের ভিতর থেকে গগন চৌধুরীর ডান হাতটা বেরিয়ে সামনে প্রসারিত। সে হাতে মাংস চামড়া কিচ্ছু নেই, খালি হাড়। যে হাতে টাকা সে হাতেই আঁকা। সংজ্ঞা হারাবার আগের মুহূর্তে সুদিন শুনল স্টুডিওর বন্ধ দরজার বাইরে টোকা পড়ছে। যে হাতে টাকা সে হাতেই আঁকা। এক ঝটকায় ঘুমটা ভেঙে গিয়ে দিনের আলো সুদিনকে আবার তখন চোখটা কুঁচকে বন্ধ করে নিতে হলো।
বাপরে, কি ভয়ঙ্কর স্বপ্ন। চাকর অধীরের গলা। দাঁড়া 1 মিনিট। সুদিন বিছানা ছেড়ে এগিয়ে গিয়ে দরজা ছিটকিনি করে দিল। আপনি এত বেলা অবধি? হ্যাঁ জানি, ঘুমটা একটু বেশি হয়ে গেছে। এত হই হল্লা বাড়ির সামনে কিছুই টের পেলেন না? হই হল্লা? চৌধুরী বাড়ির বড়বাবু যে মারা গেলেন কাল রাত্রিরে, গগন বাবু। 84 বছর বয়স হয়েছিল, ভুগছিলেন তো অনেক দিন। ঘরে বাতি জ্বালা থাকতো রাত্রিরে, দেখেননি? শুনছিলেন সত্যজিৎ রায়ের গগন চৌধুরী স্টুডিও। গল্প পাঠ গগন চৌধুরীর ভূমিকা ও পর্ব পরিচালনায় অয়ন মণ্ডল। গল্পে সূত্রধার ও সুধীনের চরিত্রে আমি পার্থসারথী। সোমেশ্বর নাগের কণ্ঠে অরিজিৎ ব্যানার্জি, অধীরের কণ্ঠে রাজ, শব্দ সংযোজন ও আবহ নির্মাণ অ্যাস্ট্রিক্স, প্রচ্ছদ অঙ্কন ও নির্মাণে অভিজিৎ। বিশেষ কৃতজ্ঞতা স্বীকার টিম কলরব ও অথেন্টিক কলিকাতা। আমাদের আজকের নিবেদন আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। ঠিক পরের শনিবার রাত 9টায় শুনতে পারবেন আরও একটি রোমাঞ্চকর গল্প। তাই শুনতে থাকুন লাইভ স্টুডিও ক্যাফে। স্টে টিউনড অ্যান্ড হ্যাপি লিসেনিং। থ্যাংক ইউ।